দর্শক শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল 24 এবং প্রতি শনিবারের নিয়মিত আয়োজন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল লিমিটেড সুস্থ থাকুন প্রতিদিনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজুর রহমান। দর্শক, প্রতি শনিবার আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি, একই সাথে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। আজকে আমরা যে বিষয়টি ঠিক করেছি সেটি হচ্ছে করোনাকালে শিশু স্বাস্থ্য ও ভ্যাকসিন আপডেট। করোনা নিয়ে আমরা যতই কথা বলছি এবং যত মানুষ আমরা আক্রান্ত হচ্ছি বা পজিটিভ হচ্ছি, তাদের সবার সাথে সাথে হয়তো তাদের পরিবারে কিছু শিশু থেকে থাকেন, তাদের নিয়ে আসলে অনেক রকমের দুশ্চিন্তা বাবা মায়েরা করে থাকেন বা পরিবারের সদস্যরা করে থাকেন। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। দর্শক, আমাদের অতিথিদের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব, তবে তার আগে জানিয়ে রাখি স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করে আপনাদের যদি আপনার শিশুকে নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে প্রশ্নটি করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। তাহলে চলুন আমাদের আজকের অতিথির সাথে পরিচিত হওয়া যাক। অতিথি হিসেবে আজকে আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর আফতাব ইউসুফ রাজ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সিনিয়র কনসালটেন্ট, শিশু বিভাগ ও নবজাতক আইসিইউ, স্কয়ার হাসপাতাল। আমাদের সাথে আরও আছেন ডাক্তার নার্গিসারা বেগম, সিনিয়র কনসালটেন্ট, নবজাতক ও শিশু বিভাগ, ইউনাইটেড হসপিটাল। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সুপ্রভাত। আমরা শুরুতেই আসলে আমরা তাহলে আমাদের যে আজকের বিষয় করোনাকালে শিশু স্বাস্থ্য এবং ভ্যাকসিন আপডেট, ভ্যাকসিন নিয়ে আসলে শুনবো, তবে তার আগে দেখা যায় যে আমরা প্রতিদিনই একটা খবর পাই, স্বাস্থ্য অধিদপ্তরের একটা আমরা পরিসংখ্যান দেখতে পাই, কতজন আক্রান্ত হচ্ছেন, তার মধ্যে নারী কতজন, পুরুষ কতজন। শিশুদের ব্যাপারে আসলে এখনকার পরিস্থিতিটা কীরকম সেটা যদি বলতেন, যে আপনাদের কাছে যারা আসে তার মধ্যে শিশু আপনারা কতখানি পান বা কতজন পান, এ ব্যাপারে যদি জানাতেন। হ্যাঁ, সত্যি করে বলতে কি, করোনা তো আমাদের বাংলাদেশে ফার্স্ট কেস ডিটেক্ট হয়েছে তো মিডল অফ মার্চে, তাই না? তাই প্রথম থেকেই কিন্তু আমরা অ্যাডাল্ট যেরকম কোভিড-19 আক্রান্ত হচ্ছিল, শিশুদের মধ্যে কিন্তু প্রথম দিকে আমরা কম পাচ্ছিলাম। হ্যাঁ, শিশুদের আক্রান্ত হার মানে ওয়ার্ল্ড যা প্রিভিলেন্স বা ইনসিডেন্স, সেই অনুযায়ী আমাদের দেশেও আমরা শিশুদের আক্রান্ত হতে কম দেখছিলাম। বাট এই উইন্টার আসার পর থেকে আমরা একটু শিশুদের আক্রান্ত হওয়ার সংখ্যাটা একটু বেশি মনে হচ্ছে। বাট আমার ব্যক্তিগতভাবে আমি অতটা বলবো না যেটা আশঙ্কাজনক বা অ্যালার্মিং কিছু, কারণ এনি উইন্টারে যে কোনো শীতেই কিন্তু ভাইরাল ইলনেস বেড়ে যায়। হ্যাঁ, যে কোনো ভাইরাল, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বলো, অ্যাডেনো ভাইরাস বলো, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, কোভিড-19 ইজ এ ভাইরাল ইলনেস। শুধু এটা এক্সপেক্টেড যে উইন্টারে এটা বাড়বে। হ্যাঁ, কিন্তু যেটা মানে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা আক্রান্ত হলেও আমাদের নাম্বার অফ কেস যেই এজ গ্রুপেরই হোক, নাম্বার অফ কেস বাড়লেও যে সিভিয়ারিটি মানে আমাদের মধ্যে সাইন সিমটমটা বেশি প্রকাশ পাচ্ছে কিনা, সেই অনুযায়ী কিন্তু আমার আলহামদুলিল্লাহ আমি কিন্তু কোভিড-19 শুরু হওয়ার পর থেকে আই ডিডন্ট মিস এ সিঙ্গেল ডে চেম্বার। হ্যাঁ, আল্লাহর রহমতে আমি প্রতিদিনই চেম্বার করেছি এবং আমার কাছে শিশু বিশেষজ্ঞ হিসেবে আমাদের কিন্তু অ্যাডভান্টেজ আছে যে আমাদের কাছে প্যারেন্টসরাও আসে, বাচ্চারাও আসে, তাই না? তা আমরা কিন্তু টোটাল ফ্যামিলির সিনারিওটা বুঝতে পারি। হ্যাঁ, বাবা মা আক্রান্ত হলো তারা বলে যে আমরা আক্রান্ত হয়েছি, আর বাচ্চাদের ক্ষেত্রে তো বলবেই। প্রথম থেকে আমি দেখেছি যে বাবা মা আক্রান্ত শিশু বাবা মার সাথেই আছে, কিন্তু তার মধ্যে সাইন সিমটম কম, আক্রান্ত হলেও কম। আর অনেক ক্ষেত্রে কিন্তু আমরা আগেও আলোচনা করেছি যে শিশুরা কিন্তু বলা হচ্ছিল যে একটা অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার। হ্যাঁ, তাদের মধ্যে ভাইরাসটা আছে কিন্তু তারা সুস্থ ভাবে আছে, কোনো সাইন সিমটম প্রকাশ পাচ্ছে না। এবং ওই ট্রেন্ডটা কিন্তু এখনও আছে স্টিল। ধরো আমার আউটডোরে লাস্ট যদি আমি উইন্টার 2 উইকস 3 উইকসে একটা ডাটা ঠিক বলবো না, আমার একটা অবজারভেশন যদি বলি যে অনেকে টেলিমেডিসিন করছে, অনেকে চেম্বারে আসছে বাচ্চাকে নিয়ে, মারা বলছে যে বাবা বলছে আমরা দুজনই পজিটিভ, টেলিমেডিসিন করছে দুজনই পজিটিভ, ডক্টর উই আর ওয়ারিড অ্যাবাউট, আমরা বাচ্চা নিয়ে খুব আছি, খুব শঙ্কিত হয়ে আছি। কিন্তু আমার বাচ্চা তো মানে খেলছে, হ্যাঁ, দৌড়াচ্ছে, খাওয়া দাওয়ায় কোনো সমস্যা নাই। কেউ কেউ বলছে একটু মাইল্ড ফিভার, একটু সর্দি কাশি, বাট ওইরকম আছে না যে শ্বাসকষ্ট হওয়া, হ্যাঁ, তারপরে ধরো অক্সিজেনটা লেভেলটা কমে যাওয়া, এটা যেটা বড়দের মধ্যে বা বয়স্কদের মধ্যে আমরা দেখতে পাই, বাচ্চাদের মধ্যে আলহামদুলিল্লাহ কিন্তু মানে আমার ব্যক্তিগত, অনেকের সাথে হয়তো নাও মিলতে পারে, বাট আমার পার্সোনাল এই 10 মাসের অভিজ্ঞতা থেকে বলছি যে শিশুদের মধ্যে রিসেন্টলি আক্রান্ত হওয়ার কিছুটা ট্রেন্ড বেশি, বাট সিমটম কম। এবং এইটা কিন্তু আমি আশ্বস্ত করতে চাই প্যারেন্টসদের যে প্যানিক হওয়ার কিচ্ছু নাই। এবং আমার আরেকটা মনে হচ্ছে যে কোভিড-19টা সময়ের সাথে সাথে এর বাইটিং পাওয়ারটা কমে আসছে। বাইটিং পাওয়ার বলতে দংশন করার যে ক্ষমতাটা, এবং আগে যেরকম বড়দের মধ্যে আমরা দেখতাম, বলুন না প্যারেন্টসদের সিনারিওতে আমরা পাই, আগে যেমন বাবা মারা বলতে আমাদের শ্বাসকষ্ট হচ্ছে, অনেক বাবা মা বলতে যে আমি অ্যাডমিট হয়ে গিয়েছি, বাচ্চা টেক কেয়ার বাসায় নানি বা দাদিকে করা লাগছে, হ্যাঁ, বা অন্য যারা আছে অ্যাডাল্ট যারা আছে। এখন কিন্তু সিনারিও চেঞ্জ, এখন দেখছি আমি অ্যাডাল্টের মধ্যেও
হ্যাঁ তারা আক্রান্ত হচ্ছেন, কিন্তু তাদের মধ্যে কিন্তু ওই সিমটমটা কমে আসছে, মানে ওরকম খুব সিরিয়াস কোনো সিমটম হচ্ছে না, শ্বাসকষ্ট হওয়া, অক্সিজেন রিকোয়ারমেন্ট, অক্সিজেন লাগা, অক্সিজেনটা ফল করে যায়, এগুলো পাচ্ছি না আমরা। তার মানে আসলে শিশুদের সিমটমটা কম। আমরা এখান থেকে ডক্টর নার্গিসারা বেগম আপনার কাছে যে ব্যাপারটি নিয়ে একটু জানতে চাই। যখন আসলে এরকম আমরা শুনছিলাম যে দুজন প্যারেন্টসই হয়তো পজিটিভ এবং ওনাদের সাথে হয়তো ওনাদের শিশুকে ওনারা নিয়ে এসছেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা শিশুদেরকে কিন্তু ওনাদের থেকে আলাদা রাখতে পারছি না, হয়তো বাড়িতে আর সেরকম একটা ছোট বাচ্চা তাকে রাখার মতো কোনো সদস্য নেই। সেক্ষেত্রে যদি বাবা মা পজিটিভ হয় অথবা কোনো একজন শিশু সে হয়তো তার মার উপর খুব বেশি ডিপেন্ডেন্ট, তার মা পজিটিভ, সেক্ষেত্রে আসলে আপনারা কী ধরনের পরামর্শ দিচ্ছেন এবং ওই মা বা মা বাবা তারা আসলে তাদের শিশুকে কিভাবে কাছে রেখেও সাবধানে রাখবেন, এ ব্যাপারে আপনারা কি বলছেন? এটা ধন্যবাদ আপনাকে। এটা হচ্ছে কমন প্রবলেম এখন যাদের করোনা আক্রান্ত হচ্ছে ফ্যামিলিতে। কমনলি আমরা টেলিমেডিসিনেও এই প্রবলেমটা পাচ্ছি যে বাবা আক্রান্ত, মা আক্রান্ত, কিন্তু বাচ্চার হয়তো টেস্ট করেনি অথবা টেস্ট করে বাচ্চার নেগেটিভ এসছে। তখন পেরেন্টসরা কিন্তু খুব প্যানিক হয়ে যাচ্ছে, কি করবে। তাদের মনে হয় অনেক সময় যে বাচ্চা আক্রান্ত না, তাদের মাধ্যমে হয়তো বাচ্চাটা আক্রান্ত হতে পারে। এই প্যানিকের জন্য খুব খুব কমনলি এখন ওরা টেলিমেডিসিনে আমাদের সাথে যোগাযোগ করছে। এই প্রবলেমের সলভ আসলে খুবই সহজ, আতঙ্কিত হওয়ার কিছুই নেই। আমরা পেরেন্টসদের খুবই সুন্দরভাবে, ভালোভাবে ওদেরকে পরামর্শ দিচ্ছি। বাবা আক্রান্ত হলে মোস্টলি বাবারা আইসোলেশন রুমে চলে যাচ্ছেন, কিন্তু মাকে কেয়ার করতে হচ্ছে বাচ্চার জন্য। বাচ্চা যদি ব্রেস্ট ফিডিং হয় তাহলে মায়েদের আতঙ্ক আরো বেশি। তাদের মনে হয় যে ব্রেস্ট মিল্কের মাধ্যমে তারা কি রোগটি বাচ্চার মধ্যে দিয়ে দিচ্ছে কিনা। আসলে ঘটনাটি পুরোপুরি উল্টো। ব্রেস্ট মিল্কে কিন্তু করোনা ভাইরাস এখনো নিঃসৃত হচ্ছে না। তাহলে মারা কিন্তু খুব নিশ্চিন্তভাবে ব্রেস্ট ফিডিং করাতে পারবে বাচ্চাকে। এখানে যেটা করতে হবে, বাচ্চার মাকে ব্রেস্ট ফিডিং করানোর আগে খুব ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে, কমপক্ষে 20 সেকেন্ড। তারপরে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানোর আগে ওনাকে মাস্ক পরে নিতে হবে। মাস্ক ওনার নিঃশ্বাস থেকে করোনা ভাইরাস বাচ্চার দিকে যেতে বাধা দেবে। মাস্ক পরে সম্পূর্ণ হাত ওয়াশ করে বাচ্চাকে খুবই নিশ্চিন্তে মা ব্রেস্ট ফিডিং করাতে পারবেন। তবে যদি বাড়িতে অন্য কেউ থাকে যার করোনা আক্রান্ত হয়নি, ব্রেস্ট ফিডিং করানোর পর মা কিন্তু বাচ্চাকে ওনার কেয়ারে দিয়ে দিতে পারেন। যদি বাবা এবং মা দুইজনই বাসায় থাকেন, অন্য কেউ না থাকেন, সেখানে মাকেই কিন্তু বাচ্চাকে কেয়ার করতে হবে, সেখানে মাস্ক পরিধান করে এবং বারবার হ্যান্ড ওয়াশ করে। এখানে ভয়ের কোনো কারণ নাই। এখানে যেমন আমরা শুনছিলাম যে ব্রেস্ট ফিডিংটাও আসলে করানো যেতে পারে, তবে যদি সুযোগ থাকে তাহলে তারপরেই বাচ্চাকে অন্য কারোর কাছে দিয়ে দিতে হবে। অনেক ক্ষেত্রেই সেই সুযোগটা থাকে না। একজন শিশু যদি পুরোটা সময় তার পজিটিভ মা তার সাথে থাকে তাহলে তার কি ঝুঁকি থেকে যাচ্ছে কিনা? না, এখানে কিন্তু ব্রেস্ট ফিডিং কিন্তু একটা এক্সট্রা প্রোটেকশন দিচ্ছে, কারণ আমাদের ব্রেস্ট মিল্কে যে অ্যান্টিবডিগুলো আছে সে কিন্তু শুধু কোভিড বলে কথা না, যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাচ্চারা ব্রেস্ট ফিডিং থেকে সর্বোচ্চভাবে পায়। তো এখানে ব্রেস্ট ফিডিং যারা মানে বুকের দুধে যারা খাচ্ছে মার, অবশ্যই ব্রেস্ট ফিডিংটা কিন্তু বন্ধ করা যাবে না, যেটা ডক্টর নার্গিস যেটা বললেন। হ্যাঁ, আমরা ওই যে হ্যান্ড ওয়াশ করবো, মাস্ক পরবো, এবং ব্রেস্ট ফিডিং করার পরে এখানে যদি তুমি যেটা বললে যে হ্যাঁ, যদি ফ্যামিলি মেম্বার কম থাকে, হ্যাঁ, বাবাও পজিটিভ অথবা যদি এরকম সিনারিও হয় বাবা পজিটিভ মা পজিটিভ বাচ্চা আছে, এই ক্ষেত্রে তো কিছুটা তো রিস্ক ইন্ডেক্সটা বেড়ে যায়, কিন্তু সেক্ষেত্রে মাকে তো ব্রেস্টফিড করাতেই হবে। এবং ব্রেস্টফিডিং করানোর সময় যেটা আমরা বারবার বলে থাকি যে মাকে মাস্ক পরতে হবে, হ্যান্ড ওয়াশ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং যতবার মায়ের বুকে বাচ্চা আসবে, যতবার ব্রেস্ট ফিডিং করবে, ততবারই কিন্তু মাকে হ্যান্ড ওয়াশ করতে হবে। মার পার্সোনাল হাইজিন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এই টেকিং কেয়ারের ব্যাপারে যদি বাবাও পজিটিভ হয়ে থাকেন সেই ক্ষেত্রে বাবাকেও মাস্ক পরে থাকতে হবে। এবং বাচ্চার কাছ থেকে হ্যাঁ, এখন এইজটা ইম্পর্ট্যান্ট। এখন যদি একদম নবজাতক হয়ে থাকে তার জন্য কেয়ারটা এক ধরনের হবে। যারা একটু ধরো একটু বড়, যারা নিজেদের একটু টেক কেয়ার করতে পারে, 5-6 বছরের বাচ্চা, তাদের কিছু আইসোলেট করা যেতে পারে। হ্যাঁ, খাবার সময় আসলো বা অন্য সময় একটা অন্য রুমে থাকলো। এখানে হয় কি কন্ট্যাক্টটা মেইনলি কি কোভিড-19 ব্যাপারটা কি হচ্ছে যে আমরা কেন বলছি ডিস্ট্যান্সিং,
ডিস্ট্যান্সিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, এবং এর সাথে ওয়ারিং মাস্ক অ্যান্ড হ্যান্ড হাইজিন, এই তিনটা জিনিস যদি আমরা মেনটেন করতে পারি দেন উই ক্যান প্রিভেন্ট, আমরা এই ট্রান্সমিশনটাকে কিন্তু আটকাতে পারবো। শুধু ডিস্ট্যান্সিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু বললাম না এইজ গ্রুপ, নিউবর্নকে হাউ ক্যান ইউ ডিস্ট্যান্স, নিউবর্ন মাস্কের কাছে থাকবেই, তাই না? হ্যাঁ, একটু বড় বাচ্চাদের আমরা বলতে পারি যে ঠিক আছে তুমি খাবার সময় আসতে পারো, যদি তাকে খাইয়ে দেওয়া লাগে, হ্যাঁ, যদি ব্রেস্ট ফিডিং করা লাগে, অন্য সময় যদি অন্য সোশ্যাল ফ্যামিলি মেম্বার থাকে বা সোশ্যাল কোনো অ্যাসিস্ট্যান্স পাওয়া যায় তাদের কাছে বাচ্চা থাকবে। বাট যেটা বলা হচ্ছে যে ব্রেস্ট ফিডিংয়ের কোনো অল্টারনেট নাই। অনেকে যে ডক্টর আগে যেটা বললেন আমাদের কাছে জিজ্ঞাসা করে, ডক্টর আমরা ব্রেস্ট ফিডিং করাতে পারবো কি না, ব্রেস্ট ফিডিংয়ের মাধ্যমে ভাইরাসটা ট্রান্সমিট হয় কি না। এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ডাটা নাই যে কোভিড-19 ভাইরাস থ্রু ব্রেস্ট মিল্ক ট্রান্সমিট হয়। সুতরাং সেফলি এবং উইথ কনফিডেন্স যে কোনো মা তার বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবে, ওয়ারিং মাস্ক। আমরা এই বিষয়গুলো নিয়ে আরও শুনবো, তবে ছোট্ট একটি বিরতি নিয়ে এসে। দর্শক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল লিমিটেড সুস্থ থাকুন প্রতিদিনে ছোট্ট একটি বিরতি নিচ্ছে, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরলাম বিরতির পরে। আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল লিমিটেড সুস্থ থাকুন প্রতিদিনে। দর্শক, আজকে আমরা কথা বলছি করোনাকালে শিশু স্বাস্থ্য ও ভ্যাকসিন আপডেট নিয়ে। বিরতিতে যাবার আগে আমরা আসলে শিশু স্বাস্থ্য নিয়ে কথা বলছিলাম ডক্টর নার্গিস আরা বেগম। শিশু স্বাস্থ্যের সাথে আসলে আমরা পরিবারের সবার সম্পর্কটাকেও যদি একটু নিয়ে আসি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন পজিটিভ রোগী উনি হয়তো বাড়ির মেইন সব কাজকর্মগুলো করছেন, হয়তো উনি শিশুকেও দেখছেন, এবং ওই বাড়িতে একজন হয়তো বয়স্ক রোগীও আছেন, তার হয়তো কোনো একটা ক্রনিক ডিজিজ আছে। সেই ক্ষেত্রে এই একজন পজিটিভ পেশেন্ট তার কিন্তু আইসোলেশনে থাকা উচিত। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে তাকেই বাড়ির সবগুলো কাজ করতে হচ্ছে। এখানে আপনারা কি ধরনের পরামর্শ দিচ্ছেন? এটাও অনেকটা এখনকার কনটেক্সটে খুব স্বাভাবিক একটা পরিস্থিতি। যদি সম্ভব হয় যে পজিটিভ যিনি উনি আইসোলেশনে থাকবেন, অন্য যিনি পজিটিভ না উনি হেল্প করবেন, তাহলে খুব ভালো হতো। কিন্তু এই কনটেক্সটে যেটা করতে হবে আপনি যেটা বললেন, সেখানে যিনি পজিটিভ না ওনাকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে অন্য রুমে থাকতে হবে। পজিটিভ যিনি ওনাকে মাস্ক পরতে হবে, ঘরের কাজেও মাস্ক পরে, ঘরেও যথেষ্ট পরিমাণ সময় ওনাকে মাস্ক পরিধান করতে হবে, ঘন ঘন হাত ধুতে হবে। প্রত্যেকটা কাজ করার আগে ওনাকে যদি রান্না করতে হয়, ওনাকে যদি লুক আফটার করতে হয়, প্রত্যেকটা কাজের আগে ওনাকে হ্যান্ড ওয়াশ করতে হবে সাবান পানি দিয়ে। অ্যাটলিস্ট 20 সেকেন্ডস মেনটেন করতে হবে। আর ওনার যে কোনো কাজ করার মধ্যেই যিনি আক্রান্ত নন ওনার থেকে 2 মিটার ডিস্টেন্স মেনটেন করে ওনাকে চলতে হবে। ওনার হাঁচি কাশির সময় অবশ্যই যেন ওনার মাস্ক পরিধান থাকে। সুতরাং এখানে অবশ্যই ওনাকে খুব বেশি পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে, নিজের জন্য, বাচ্চাদের জন্য, বয়স্ক মানুষের জন্য। আমরা এবারে আসতে চাই অধ্যাপক ডক্টর আফতাব ইউসুফ রাজ আপনার কাছে। আমরা আসলে এই সিনারিওগুলো নিয়ে শুনছিলাম। ভ্যাকসিন নিয়ে আসলে অনেক রকমের আগ্রহ এবং প্রশ্ন এখনও আছে এবং চলছে। আসলে আমরা ভ্যাকসিনের অনেক খবরও দেখতে পাচ্ছি। শিশুদের জন্য আলাদা করে কি কোনো ভ্যাকসিন, বা আমরা যেই রকম ভ্যাকসিনের খবরগুলো পাচ্ছি বয়স্কদের জন্য বা ট্রায়াল চলছে, এরকম শিশুদের জন্য আলাদা করে কোনো ভ্যাকসিনের খবর বা কোনো তথ্য আছে কিনা? না, ভ্যাকসিন ব্যাপারে যাওয়ার আগে আমি একটা কথা বলে রাখি যে ভ্যাকসিন আমি পেলাম, দ্যাট ডাজন্ট মিন কিন্তু আমি প্রোটেক্টেড। হ্যাঁ, এখন বলা হচ্ছে যে এই কোভিড-19 ভাইরাসের ভ্যাকসিনটা আমাকে হাউ লং, আমাকে কতদিন, 2 মাস, 3 মাস, 6 মাস, কতদিন প্রোটেকশন দেবে, স্টিল আনসার্টেন, কেউ বলতে পারে না। আমার কটা ডোজ লাগবে এখনও যদিও বলা হচ্ছে যে কেউ বলছে কোনো কোনো কোম্পানি যারা 3 উইকস, অথবা কেউ বলছে 1 মান্থ ডিস্ট্যান্সে আমি 2টা ডোজ দিলে সাফিসিয়েন্ট। কিন্তু তারা কিন্তু কেউই এই ব্যাপারে কনফার্ম না যে ভ্যাকসিন দেওয়ার পর যে অ্যান্টিবডিটা, যে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের দেহে উৎপাদন হয়, ওটার লংজিভিটি, ওটা কদিন থাকবে। সুতরাং ভ্যাকসিন পেয়ে গেলাম মানে আমাকে স্বাস্থ্যবিধি মানতে হবে না, এটা কিন্তু এই মাইন্ডসেটটা কিন্তু থাকা যাবে না। ভ্যাকসিন দেওয়ার পরেও যতক্ষণ পর্যন্ত কোভিড-19 প্যান্ডেমিকটা থাকবে, আমাদের ওয়ার্ল্ড প্যান্ডেমিকটা থাকবে, আমাকে মাস্ক পরতে হবে, আমাকে ডিস্ট্যান্স মেনটেন করতে হবে, আমাকে হ্যান্ড হাইজিনটা মেনটেন করতে হবে। এই ব্যাপারে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তুমি যেটা বললে যে শিশুদের ক্ষেত্রে আলাদা কোনো ভ্যাকসিন আছে কিনা, ভ্যাকসিনটা শিশুদের ক্ষেত্রে
মানে স্পেসিফিক কোনো ডিফারেন্ট ভ্যাকসিন নাই, হয়তো ডোজেস ডেফিনেটলি কম বেশি হবে, অ্যাডাল্টের এক ধরনের ডোজ হবে, বাচ্চাদের এক ধরনের ডোজ হবে, তবে ভ্যাকসিনটা কিন্তু এখন ভেরি ইন্টারেস্টিং যেটা হচ্ছে যে 2 টাইপস অফ ভ্যাকসিন। এর আগের ভাইরাসগুলোর বেলায় যে আমরা একটা মাত্র ট্র্যাডিশনাল ওয়ে অফ ভ্যাকসিন তৈরি হতো, হ্যাঁ, যেখানে মানে যেটা বলা হতো যে কি মূল কনসেপ্টটা কি, যে ভাইরাসটাকে ইনঅ্যাক্টিভেট করে দেওয়া হয়, হ্যাঁ, আমাদের দেহে যে ভ্যাকসিনটা দেওয়া হবে ভাইরাসটাকে পুশ করা হয়, তো ভাইরাসটাকে দুর্বল করে দেওয়া হয়, ওটাকে অকার্যকর করে দেওয়া হয়, যেন আমাদের দেহে ওই ভাইরাসটা ভ্যাকসিনের মডেলে ইনজেক্ট করা হলেও ওর জন্য রোগ তৈরি করার ক্ষমতাটা কমে আসে। ওই ভাইরাসটা আমাদের ইমিউন সিস্টেমটাকে স্টিমুলেট করবে, কিন্তু ও কোনো ডিজিজ তৈরি করতে পারবে না, এইভাবে ভাইরাসটাকে অকার্যকর করা হয়। এটাকে বলা হয় যে ট্র্যাডিশনাল ওয়ে অফ মেকিং ভ্যাকসিন। বাট এইবার কোভিড-19 আসার পরে এত রিসার্চ হয়েছে যে একটা নিউ ওয়ে অফ ভ্যাকসিন তৈরি হচ্ছে, তাকে বলে mRNA ভ্যাকসিন। ইটস ভেরি ইন্টারেস্টিং। এই mRNA ভ্যাকসিনটা তৈরি করছে হলো মডার্না, ইউএসএর মডার্না অ্যান্ড বায়োনটেক ফাইজার। এখানে কি করা হয়, এখানে কিন্তু ওই যেটা mRNA যে ভ্যাকসিন, এখানে কিন্তু কোনো ভাইরাস পার্টিকেল আমাদের দেহে ইনজেক্ট করা হচ্ছে না, এটা ট্র্যাডিশনাল ভ্যাকসিনের থেকে একদম ডিফারেন্ট। আমরা সবাই জানি যে কোভিড-19 ভাইরাসের মেইন কালপ্রিটটা হচ্ছে ওদের স্পাইক প্রোটিন। ভাইরাসের সারফেসে যে একটা প্রোটিন থাকে, ওই যে স্পাইকের মতো থাকে, আমরা যে যদি বলি রিক্সার যে চাকার যে হুইলের যে স্পাইকগুলো থাকে, ওইটাই কিন্তু আমাদের দেহে গিয়ে মেইন ড্যামেজটা করছে। তো ওইটা হচ্ছে কালপ্রিট। যেখানে করা হয় mRNA ভ্যাকসিন, যে ওই কোভিড-19 যে স্পাইক প্রোটিন যেটা আমাদের দেহে ডিজিজ তৈরি করে, ওটার সিনথেটিক তৈরি করা হয়েছে, মানে একদম বলা হয়েছে যে প্রতিচ্ছবি, বাট ওটা সিনথেটিক। রিসার্চের ল্যাবে সিনথেটিক তৈরি করে ওই স্পাইক প্রোটিনটাকে দেওয়া হচ্ছে ভ্যাকসিন হিসাবে। মেইন ডিফারেন্সটা হচ্ছে এখানে কোনো ভ্যাকসিন ভাইরাস পার্টিকেল দেওয়া হচ্ছে না, কোনো ইনঅ্যাক্টিভেটেড বা অকার্যকর কোনো ভাইরাস আমাদের দেহে ইনজেক্ট করা হচ্ছে না। তো এইটা হচ্ছে অ্যাডভান্টেজ ইন দ্যাট সেন্স, যে কোনো ক্ষেত্রে যে ভাইরাস ট্র্যাডিশনাল যে ভ্যাকসিন, যে অক্সফোর্ড কিন্তু ট্র্যাডিশনাল ওয়েটা ফলো করেছে, অক্সফোর্ড ভ্যাকসিন যেটা, রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিন কিন্তু ট্র্যাডিশনাল ওয়েটা ফলো করেছে। এই সমস্ত ক্ষেত্রে বলা হয় যে ভাইরাসটা আমাদের দেহে দেওয়া হলো, যতই অকার্যকর করা হোক, খুব অল্প পার্সেন্টেজ কেসেও কিন্তু ফট করে ভাইরাসটা আবার কার্যকর হয়ে যেতে পারে, হয়ে যেয়ে আমাদের দেহে কিন্তু ডিজিজ তৈরি করতে পারে। এই একটা রিস্ক থাকে, যেটা মডার্না আর তোমার যে ফাইজারের যে ভ্যাকসিনটা, এখানে কোনো ভাইরাস দেওয়া হচ্ছে না, এখানে স্পাইক প্রোটিনের একটা সিনথেটিক ভার্সন দেওয়া হচ্ছে, সুতরাং ওই ভাইরাস অ্যাক্টিভেট হওয়ার চান্সটা কম। কিন্তু এদের আবার ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে আমাদের দেশের পার্সপেক্টিভ যদি আমরা চিন্তা করি, বিশেষজ্ঞরা বলছে যে আমাদের দেশে জন্য অক্সফোর্ড ভ্যাকসিনটা মোর ফিজিবল, কারণ মডার্না আর তোমার ফাইজারের যে ভ্যাকসিনটার প্রিজার্ভেশন নিয়ে একটু প্রবলেম আছে। ওখানে প্রিজার্ভ করতে হয় তোমার ফাইজারের যে ভ্যাকসিনটা -70 ডিগ্রি, -70, আর মডার্নারটা হচ্ছে -20 ডিগ্রি। তো এইটা কিন্তু নর্মাল ফ্রিজে কিন্তু আমরা প্রিজার্ভ করতে পারবো না, নর্মাল ফ্রিজের টেম্পারেচারটা হচ্ছে -2 থেকে -8। সুতরাং আমাদের দেশ যে উন্নয়নশীল দেশ, যারা অত রিচ না, তাদের কিন্তু এই মডার্না আর তোমার যেটা ফাইজারের যে mRNA ভ্যাকসিন, এইটার প্রিজার্ভ করার জন্য যে স্পেশাল যে কোল্ড চেইন মেনটেন করা, ড্রাই আইসের মধ্যে প্রিজার্ভ করতে হবে, এটা ভেরি হাইটেক এবং অনেক কস্ট। সুতরাং এইখানে বলা হচ্ছে যে এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে যে ভ্যাকসিন প্রিজার্ভেশন ডিস্ট্রিবিউশন যে চ্যানেল মেনটেন করা, এই ক্ষেত্রে কিন্তু ওই ভ্যাকসিনগুলো একটা প্রবলেম ক্রিয়েট করবে, কারণ ওইরকম কস্টলি যে ভ্যাকসিন প্রিজার্ভ করার যে মেশিন, যে ফ্রিজ, ওটা এই সাবকন্টিনেন্টে যারা ডেভেলপিং কান্ট্রি অতটা ইকোনমিক্যালি সলভেন্ট না, তাদের জন্য এটা একটু মানে কষ্টকর হয়ে যাবে। সেই ক্ষেত্রে ফাইজার ভ্যাকসিনের চেয়ে আমাদের দেশের পার্সপেক্টিভে অক্সফোর্ড ইজ মোর অ্যাকসেপ্টেবল। আরেকটা বলা হয় যে অক্সফোর্ড ভ্যাকসিনের ক্ষেত্রে প্রাইজের ক্ষেত্রে, প্রাইস ইজ ভেরি ইম্পর্টেন্ট না, এটা কিন্তু আমাদের মানে পুরা জনগোষ্ঠীকে দিতে হবে। সেক্ষেত্রে যে প্রাইজিংয়ের ক্ষেত্রে অক্সফোর্ড ভ্যাকসিনের প্রাইসটা হচ্ছে মডার্না আর তোমার ফাইজারের চেয়ে 1/3 থেকে 1/4 কম। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাফোর্ডেবিলিটিটা, আমাদের বিশাল জনগোষ্ঠী কিন্তু এটা অ্যাফোর্ড করতে পারবে। হ্যাঁ, তো আমি উদাহরণ দিই, যদি ধরো তোমার 4 পাউন্ড যদি হয়ে থাকে তোমার মডার্না ফাইজারের ভ্যাকসিনের প্রাইস, সেই ক্ষেত্রে অক্সফোর্ড ভ্যাকসিনের প্রাইস হবে 1 পাউন্ড। সুতরাং এটা মোর অ্যাফোর্ডেবল না। আরেকটা কিন্তু যেটা অ্যাডভান্টেজ অফ মডার্নার, এ নিয়ে বিতর্ক হচ্ছে না কোন হুইচ ওয়ান ইজ বেটার, যে mRNA ভ্যাকসিন বেটার না তোমার ট্র্যাডিশনাল ভ্যাকসিনটা বেটার। তো বলা হচ্ছে যে mRNA ভ্যাকসিনের অ্যাডভান্টেজটা হচ্ছে যে এটা
আমরা জানি কিন্তু আমাদের ইমিউন সিস্টেম, হ্যাঁ, আমাদের বডির যে রোগ প্রতিরোধ ক্ষমতা দুইটা, একটা হচ্ছে ইনেট ইমিউন সিস্টেম, একটা হচ্ছে অ্যাডাপটিভ। হ্যাঁ, যে ইনেট বলতে বলা হচ্ছে যে আমাদের নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, হ্যাঁ, এগুলা। মডার্না ভ্যাকসিনটা দুই ধরনের ইমিউন সিস্টেমকেই ওরা অ্যাক্টিভেট করে, মানে ওরা নিউট্রোফিল ম্যাক্রোফেজকেও অ্যাক্টিভেট করবে, আবার ওইদিকে টি সেল বি সেলকে অ্যাক্টিভেট করবে। দুইটা গ্রুপ কিন্তু, একটা হচ্ছে বি সেল টি সেল আর একটা হচ্ছে নিউট্রোফিল ম্যাক্রোফেজ, দুই গ্রুপকে ওরা অ্যাক্টিভেট করবে। কিন্তু অক্সফোর্ড ভ্যাকসিন বা রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিনটা ওটা মেইনলি অ্যাক্টিভেট করবে বি সেল টি সেলকে। এই দিক দিয়ে কিন্তু মডার্নার একটা অ্যাডভান্টেজ আছে। তো সব কিছু সিনারিও মিলিয়ে এখন রিসার্চার যেমন অলরেডি তোমার ইংল্যান্ডে কিন্তু ওরা দে গো ফর এমআরএনএ ভ্যাকসিন, যেটা তোমার মডার্না। আপনার কাছে আরো শুনবো, তবে আমাদের সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার। দর্শক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল লিমিটেড সুস্থ থাকুন প্রতিদিনে ছোট্ট আরেকটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে। আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল লিমিটেড সুস্থ থাকুন প্রতিদিন। আজকে আমরা কথা বলছি করোনাকালে শিশু স্বাস্থ্য এবং ভ্যাকসিন আপডেট নিয়ে। বিরতিতে যাবার আগে আপনি আমাদেরকে ভ্যাকসিন নিয়ে বলছিলেন এবং কয়েক রকম ভ্যাকসিনের ব্যাপারে জানাচ্ছিলেন। উন্নয়নশীল দেশ বা বাংলাদেশের জন্য আসলে কি বেশি কাজ করবে বলে মনে করছেন? আমি আসলে তো ভ্যাকসিন এক্সপার্ট না, তবে এমনি জেনারেলি যদি বলা যায় যে ধরো ভ্যাকসিন সংরক্ষণ, ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন, আর যদি কষ্টের কথা চিন্তা করি সেই দিক দিয়ে কিন্তু অক্সফোর্ডের একটা অ্যাডভান্টেজ আছে, ডেফিনেটলি অ্যাডভান্টেজ আছে। আবার ইফিকাসি, হ্যাঁ, কার্যকারিতা নিয়ে যদি আমি কথা বলি তাহলে বলা হয় যে মডার্না আর ফাইজারে ওরা ইফিকাসি ক্লেম করছে, দে আর ক্লেমিং, হ্যাঁ, যে 94%। অক্সফোর্ডে একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে যে অক্সফোর্ড বলছে যে ওদের যে ফুল ডোজ, দুটো ফুল ডোজ দেওয়ার পরে, মানে 3 উইকস অ্যাপার্ট, 3 সপ্তাহ পরে তাদের মধ্যে ইফিকাসিটা 70 থেকে 75%। কিন্তু তাদের একটা অবজারভেশন দেখেছে অক্সফোর্ড ভ্যাকসিনে যে তারা একটা গ্রুপে মানে প্রথম ডোজটা দিয়েছে নর্মাল ডোজের হাফ, আর দ্বিতীয় যে ডোজটা 3 উইকস পরে ওটা আবার ফুল ডোজ দিয়েছে। হ্যাঁ, দেখা গেছে যে যাদের প্রথম ডোজে হাফ দেওয়া হয়েছে তাদের মধ্যে আবার ইফিকাসি 90%। তো এইটা কেন হলো যে প্রথম ডোজটা হাফ পেল যারা, আবার যারা দুইটাই ফুল ডোজ পেয়েছে তাদের 70% ইফিকাসি, আর যাদের প্রথম ডোজটা হাফ আর পরের ডোজটা ফুল তাদের আবার 90% ইফিকাসি। তো বলা হয়েছে যে ওই যে হাফ ডোজটা নাকি আমাদের বডির ইমিউন সিস্টেমটাকে মোর অ্যাক্টিভেট করতে পেরেছে। তো এই কিছু তো এরকম আলোচনা হচ্ছে। তুমি যেটা বললে যে ওই পার্সপেক্টিভে চিন্তা করলে অক্সফোর্ড আমাদের দেশে মোর অ্যাকসেপ্টেবল দেন দ্য মডার্না অ্যান্ড দ্য ফাইজার ভ্যাকসিন। এবং হয়তো আমরা খুব শিগগিরই সেটার ব্যবহারটা শুরু করতে পারবো। ডক্টর নার্গিসা বেগম, এবারে আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে আমরা কিন্তু শীতকাল শুরু হতে যাচ্ছে এবং টেম্পারেচার কমতে শুরু করেছে। এই সময়ে বিশেষ কোনো যত্ন শিশুদের এবং আসলে মা বাবা তাদের নেওয়া দরকার আছে কিনা, বা আপনারা কি ধরনের পরামর্শ দিচ্ছেন? জি, শীতের শুরুতে অনেক সময় হিউমিডিটিটা কমে যায়, স্কিনটা ড্রাই হয়ে যায়, ধুলাবালি পরিবেশে বেড়ে যায়। তো এই ক্ষেত্রে স্কিন যেমন সেন্সিটিভ হয়ে যায়, শিশুদের শ্বাসতন্ত্র তেমনি সেন্সিটিভ হয়ে থাকে। এই সময় অন্যান্য শিশুদের অ্যাজমা, অ্যালার্জিক ঠান্ডা এগুলো বেড়ে যায়। তো এই সময়ে আমাদের যখন স্কিন হাইড্রেশন যেন আমাদের মেনটেন হয়, যেন স্কিনকে ময়েশ্চারাইজ করে রাখতে হবে। শ্বাসতন্ত্রের জন্য বাচ্চাদের কেয়ারের জন্য আমাদের যেটা করতে হবে, ধুলাবালিযুক্ত জায়গায় একটু অ্যাভয়েড করতে হবে, বাইরে কম যেতে হবে। ঘরে বেবিদের পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। একটু ঠান্ডা কাশি হালকা শুরু হলেই বাচ্চাদেরকে কুসুম গরম পানি খাওয়ানো, লেবু চা বা রং চা খাওয়াতে হবে যাতে ওদের কফটা কম হয়। নাকটা একটু খুশখুশে হয়ে উঠলে স্যালাইন ওয়াটার দিয়ে নাকটা ক্লিন করতে হবে। খেয়াল রাখতে হবে এখন একটু ঠান্ডা কাশি হলেই আমাদের সবারই মনে হবে এটা কি করোনা কিনা। সেজন্য আমাদের স্বাভাবিক যে নর্মাল ভাইরাসগুলো এই টাইমে বেড়ে যায় সেটা আমাদেরকে যতটা পারা যায় বাড়িতে একটু কমিয়ে রাখতে হবে। পুষ্টিকর খাবারের অবদান কিন্তু অনেক বেশি এই টাইমে, ঘরে করা পুষ্টিকর খাবার। তাহলে এইভাবে যদি ওনারা চলে সাবধান থাকতে পারবে। আপনার কাছে আবারও আসতে চাই অধ্যাপক ডক্টর আফতাব ইউসুফ, যদি এখন আমাদেরকে কিভাবে সাবধান হতে হবে এই ব্যাপারগুলো নিয়ে সার্বিকভাবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। না, যেটা বেসিক জিনিস হচ্ছে যে আতঙ্কিত হওয়া যাবে না। হ্যাঁ, আমাদের কনসিয়াস থাকতে হবে, সচেতন থাকতে হবে, বাট প্যানিক হওয়া যাবে না। এবং বেসিক যে আমাদের যে স্বাস্থ্যবিধিগুলো মানতে হবে। এখন তো আমরা কাস্টমাইজড হয়ে গিয়েছি, তাই না? আমাদের বাইরে থেকে অফিস থেকে আমরা যারা বাইরে কাজ করি
এসে বাসায় ঢুকে আমাদের প্রথমে যে আমরা পরিধেয় বস্ত্র ওটাকে আমরা ডিসপোজ করে দেব, আমাদের শাওয়ার নেব, তারপরে আমরা নিজেরা ক্লিন হয়ে দেন আমরা বাচ্চাদের সংস্পর্শে আসবো। মানে হাত ধোয়া, যেটা হ্যান্ড ওয়াশিংয়ের তো কোনো বিকল্প নেই, এটা আমাদের হ্যান্ড হাইজিনটা মেনটেন করতে হবে। মাস্ক পরা বা একটা মাত্র জিনিস দিয়েই কিন্তু আমরা খুব, মাস্কের দাম কত, বেশি না তো, তাই না? এবং জাস্ট ওয়ারিং মাস্ক, আমরা যদি বাইরে বার হওয়ার সময় মাস্কটা পরি প্রপারলি সবাই, তাহলে কিন্তু আমার যেটা ফিলিং যে ভ্যাকসিনের জন্য আমাদের এতটা টেনশন করার কিছু নেই, ভ্যাকসিন কবে আসবে, কবে আমরা ভ্যাকসিন পাবো। আমরা যদি উভয় পক্ষ মাস্ক পরি, এটাই কিন্তু মোর দেন 90% আমাদের ট্রান্সমিশনটা কিন্তু আটকাতে পারবে। কারণ ভাইরাসটা বলা হয় যে আমাদের দেহে যে ভাইরাসটা আছে, ভাইরাসে কিন্তু একটা বাহক লাগে, একটা ভেক্টর লাগে। সে যদি আরেকটা বাহক না পায় তাহলে কিন্তু সে অটোমেটিক্যালি কিন্তু সে মরে যাবে, তাই না? তা আমার দেহে যদি ভাইরাসটা ঢোকে এবং আমার দেহ থেকে যদি আরেকজনের দেহে মানে প্রবেশ করতে না পারে, তাহলে কিন্তু ট্রান্সমিশনটা হলো না। এবং ট্রান্সমিশনটা যদি আমরা আটকাতে পারি, কীভাবে আটকাতে পারি? জাস্ট ওয়ারিং মাস্ক। সুতরাং মাস্ক অ্যান্ড মাস্কের কোনো বিকল্প নাই। এইভাবে সাবধান থাকলে আমরা আসলে সুস্থ থাকার কথা ভাবতে পারি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে এত কিছু জানানোর জন্য। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন চ্যানেল 24।